একটি সার্কেলে সবাই দুর্নীতিগ্রস্ত, একজন শুধু বাদ থাকলে কি হবে, একটি নতুন দল, তিনি স্পষ্টত দুর্নীতির কিছু কথা বললেন, পরে আবার এটি চেঞ্জ করলেন। এই ঘটনাটা হয়েছে আবার আরেকজন উপদেষ্টার সহযোগী বা সাবেক উপদেষ্টার সহযোগী, অর্থাৎ নাহিদ ইসলামের সহযোগী কিনা রিয়াদ, যিনি ধরা পড়েছেন, তার হয়ে টাকা তোলেন কিনা সেটার জন্য। আজকে আবার নাহিদ ইসলাম একটি পোস্ট দিলেন যেখানে তিনি সাদিক কায়েম অর্থাৎ শিবিরের যিনি সভাপতি ছিলেন তাকে ঘিরে জুলকারনায়ন সায়ের ষড়যন্ত্র করছেন, এই করছেন। জুলকারনায়ন সায়ের আবার বললেন যে এইটার জন্য এটা। আমরা আসলে মানে আমি 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 সোশ্যাল মিডিয়ার এই কথাগুলি থেকে মানে একটাকেও আমি সত্যি ভাবতে চাই না, কিন্তু আমার বন্ধুরা বলতেছে যে সবগুলি সত্যি। মানে নাহিদের অভিযোগ সত্যি, জুলকারনায়ন সায়েরের বিরুদ্ধে অভিযোগ সত্যি, জুলকারনায়ন সায়ের যেটা নাহিদের বিরুদ্ধে বলতেছেন সেটা সত্যি, মাহফুজ আলম যেটা বলতে চেয়েছেন সেটাও সত্যি। আপনি কি মনে করছেন মাসকাত ভাই? আপনি যদি আমাদের একটু বলেন। আমি কিন্তু আপনাকে দেখতে পাই আপনি সীমান্তের শেষ ফাঁড়ির মতো আপনি তাদেরকে একেবারে নিরঙ্কুশ এবং কোনো রকম ইয়ে ছাড়া সমর্থন দিয়েই যাচ্ছেন, বলেই যাচ্ছেন, এবং অন্যদেরকে আপনার তীক্ষ্ণ লেখনী দিয়ে সমালোচনা করেই যাচ্ছেন। মানে আপনার চোখে যে তারা এখনো অনেক একই রকম আছে, ভালো আছে বা সে থাকতে পারলো, আপনি আমাকেও একটু শিখিয়ে দেন, কারণ আমিও ওদেরকে ভালোই দেখতে চাই। মানে এইটা আপনি একটু আমাকে একটু যদি শেখান। আমি একই প্রশ্ন নিয়ে ডক্টর জাহেদকেও বলতে চাই। ডক্টর জাহেদের সঙ্গে আমার আসলে অনেক আলাপ হয়েছে। আমি একটু লম্বা ভূমিকা দিচ্ছি কারণ আমার কাছে এই মুহূর্তে এই মানে এই রিসার্চ টিম যে প্রশ্ন তৈরি করে দিয়েছে আমাকে, এই প্রশ্নগুলি আমার আর করতে ইচ্ছা করতেছে না। মানে এটা হয় না। আপনারা যদি একটু বলেন, কারণ ডক্টর জাহেদের সঙ্গে আমার আলাপ হয়েছে, আমি দেখেছি যে ডক্টর জাহেদ এই যে শেখ হাসিনাকে যেতেই হবে, শেখ হাসিনাকে যে একদিনও রাখা যাবে না, আমি বরং প্রস্তাব করেছিলাম শেখ হাসিনা ছুটিতে চলে যাক, যেহেতু যাইতে চাইতেছে না। এইটা নিয়েও ডক্টর জাহেদ আলাদা অনুষ্ঠান বানাইছেন যে খালেদ মহিউদ্দিনের এই কথা বলার এখতিয়ারই কোত্থেকে আসলো। মানে হি ওয়াজ সো এবং আমি কার টাকা খাচ্ছি, হাসিনাকে রক্ষা করতে চাচ্ছি কিনা, এরকম ইঙ্গিত তিনি দিয়েছেন। হি ওয়াজ দ্যাট সিরিয়াস। কিন্তু এখন ডক্টর জাহেদের মানে হাসিনাকে তো যেতেই হইতো, কিন্তু যেই পথে গেছে সেই পথ, এটা নিয়ে একটু আপনাদের কথা আমি একটু শুনতে চাই। আমি প্রথমে জনাব মাসকাত হোসেন আপনার কাছ থেকে একটু শুনবো, তারপর একটু ডক্টর জাহেদকে শুনি। মাসকাত ভাই, সরি আমি একটু ডিটেইলড একটু বড় কথা বলে ফেললাম। ধন্যবাদ খালেদ। আমার জন্য আজকে এই অনুষ্ঠানটা খুব একটু উপভোগ্য, কেননা আমি সেই শেখ হাসিনার সময়ের যে আশাভঙ্গের দিনগুলো, যে বিষাদের সময়গুলো, যখন কোথাও আলো খুঁজে পেতাম না, তখন অন্তত ওই ডয়চে ভেলেতে খালেদের অনুষ্ঠানে ফ্যাসিজমের বিরুদ্ধে কিছু প্রশ্ন তোলার উদ্যোগ দেখতাম, এবং জাহেদের যে ইউটিউবে আলোচনা, সেখানে এমনকি উনি যে টকশোগুলোতে যেতেন সেখানেও এই ফ্যাসিজমকে চ্যালেঞ্জ করার উদ্যোগগুলো ছিল, যে কারণে আমার সামনে এই দুজন মানুষ একটু আশার আলো জ্বালতেন খুব অন্ধকারের মধ্যে। সে কারণে খুব ভালো লাগছে। এখন আমরা সবাই তো আসলে মোটামুটি একটু পড়াশোনা করেছি। আমরা ধরুন কথায় কথায় রুশ বিপ্লব, ফরাসি বিপ্লবের কথা বলতে পছন্দ করি। আমরা বিশ্বের নানা জায়গার অভ্যুত্থানেরও অভিজ্ঞতা আমাদের আছে। সুতরাং বাংলাদেশ যেরকম একটা জায়গায় ছিল, সেখান থেকে ধরুন ৩৬ দিনের একটা ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে হয়তো ফ্যাসিজমকে তাড়ানো যাবে, কিন্তু তার প্রেক্ষিতে ৫ অগস্ট সন্ধ্যা থেকে একটা দোজক বেহেশতে পরিণত হবে, এরকম কল্পনা বা ইউটোপিয়া তো থাকার কথা না। আমাদের কারোরই সেরকম কোনো প্রত্যাশা ছিল না। কিন্তু আমার কাছে কেন জানি ৫ অগস্ট সন্ধ্যা থেকেই মনে হয়েছে যে ধরুন যে মানুষেরা কিন্তু মোটামুটি ভাবে ১৫ বছরের স্ট্যাটাস কোর সঙ্গে একটা সম্পর্ক, মানে সুন্দর সম্পর্ক ছিল তাদের, মানে তাদের ভালোই লাগতে শুরু করেছিল। হ্যাঁ, তারা মন্দের ভালো মনে করতো আওয়ামী লীগকে, সে কারণে কোথাও একটু অসুবিধা হলে একটা উন্মত্ত ষাঁড়ের সামনে বলতো যে এই গরু যা না, মানে খুব মৃদু করে শান্তিনিকেতনী ভঙ্গিতে বলতো। তাদের আমি 5 অগস্ট সন্ধ্যা থেকে যেরকম প্রতিবাদী কণ্ঠস্বর শুনতে পেলাম, আমার কাছে মনে হয়েছে যে ডেমোক্রেসির ইন্ডেক্সে আমরা আসলে ওই সন্ধ্যাতেই
গণতন্ত্রের একটা সূচক ছুঁতে পেরেছি, যে এই যে মানুষগুলো যারা একেবারেই প্রতিবাদের ধারে কাছে ছিলেন না, তারা প্রতিবাদী হতে পারছেন, তাহলে নিশ্চয়ই দেশের পরিবেশের কিছুটা পরিবর্তন হয়েছে। আর এখন এই ক্রেডিট গোজ টু হুম, এইটা নিয়ে বাংলাদেশে একটা সমস্যা আমাদের সব সময়ই রয়েছে। আপনি মুক্তিযুদ্ধের পরে দেখবেন যে এইখানে কার কতটা অবদান তা নিয়ে নানান রকম জটিলতা তৈরি হয়েছে, আর এর ডিটেলে যাব না, আমরা জানি। সুতরাং এই যে জুলাই বিপ্লব বলি আমি, এটাকে যদিও আপনারা অভ্যুত্থান বলেন এবং কেউ কেউ আন্দোলন বলে প্রায়, তো এটার পরে ক্রেডিট গোজ টু হুম নিয়ে আমি বেশ কিছুটা অস্থিরতা দেখেছি। আমার কাছে না একটা জিনিস যেটা মনে হয়েছে, যে এই যে কিশোররা যারা তাদের জীবন দিতে দাঁড়িয়ে গেল, আপনি গুলি করলে একজন মারা যাচ্ছে, বাকি 9 জন দাঁড়িয়ে থাকছে, এই ছেলে মেয়েগুলো ছিল কি, এরা ছিল ফুটবল মাঠের খেলোয়াড়। আর গ্যালারিতে যারা ছিলেন তারা হঠাৎ 6 অগস্ট সকাল থেকে এসে ইতিহাস রচনা করতে শুরু করলেন, এবং সেখানে কার কতটুকু স্টেক ছিল সেটা কাঁটা চামচ দিয়ে কেটে কেটে নিতে শুরু করলেন। এই জিনিসটা না আমার কাছে শৈশব থেকে আপত্তিজনক। মানে এর মধ্যে কি আমার অবশ্যই একটা প্রশ্ন আছে, এর মধ্যে কি ডক্টর ইউনূস এবং তার উপদেষ্টারা ইনক্লুডেড? ডক্টর ইউনূসকে যেহেতু এই তরুণ তরুণীরাই পছন্দ করে এনেছেন, এবং উপদেষ্টারা যেহেতু বিভিন্ন আলাপ আলোচনার মাঝ দিয়ে এসেছেন, তাদেরকে আমি সরাসরি এর মধ্যে ফেলতে চাই না, কিন্তু দৃশ্যত তো সেটাই মনে হয় যে তরুণদের একটা বিপ্লব হয়ে গেল, তারপরে ঠিক আছে বাবারা তোমরা এখন ক্লাসরুমে চলে যাও, আমরা আবার দেশটাকে দেখে নিচ্ছি, এরকম একটা ব্যাপার। কিন্তু মাসকুদ ভাই, আপনি আমাকে ওই জায়গাটা একটু ধরায় দেন। আপনি তরুণদের বিপ্লব বা তরুণদের বিদ্রোহী হওয়ার অংশে আপনি ঠিকই বলছেন, মানে ওদের বিদ্রোহ, মানে আমরা এখানে যে 3 জন আসি, আমি গালিও খাই প্রতিদিন যে আপনারা 3 জন তো একই পক্ষের লোক। তো আমি আসলে একই পক্ষের লোক নিয়েই করি, আরেক পক্ষের লোক তো এখন পাওয়া মুশকিল, কারণ আমরা তো পুরো বাংলাদেশ একই পক্ষে ছিলাম। কিন্তু ওই তরুণরা যে বিপ্লবটা করলো, বিপ্লবটা আসলে কি জন্য করছিল? বিপ্লবটা কি করছিল হাসিনা যে 16 বছর ধরে দুঃশাসন চালাইলো, যেটার মধ্যে ওরা এসে এখন আমারে জিজ্ঞেস করে আপনি 16 বছর কই ছিলেন? এই 16 বছর কই ছিলেন মানে আমরা কথা কইতে কইতে মুখ দিয়ে, তখন ওরা একটাও আসে নাই। এবং হাসিনা যদি ভুল না কইরা ওই যে ওই কোর্টের ওই রিটটা অ্যাকসেপ্টেড না হইতো, চাকরি লইয়া ওগো একটা জিনিস না হয়তো, ওরা তো এইবারও আসতো না। তো এদেরকে আমার তরুণ বন্ধুরা আমাকে দেখে ভুল বুঝবেন না, এরা শেষ পর্যন্ত দাঁড়ায় ছিল, এদেরকে স্কলারশিপের মোহ দেখানো হয়েছে, টাকা দেখানো হয়েছে, এরা যায় নাই। কিন্তু এরা কি ট্রিগার করলো একটা চাকরি নিয়ে? এই 17 বছর ধরে আর কিচ্ছু হয় নাই। এই 16 বছরে অন্যায়ের পর অন্যায় হয়ে গেছে, আমরা চিল্লাইতে চিল্লাইতে গলা ভাঙ্গা ফেলছি। ওই সময় ওরা আসলো না কেন? এরাও এখন বিএনপি রে বলে, জামাত রে বলে, জাহেদ রে বলে, মাসকাওয়াত রে বলে, ওরা কই ছিল? ওদের সোনালী সময়টা ওরা কাদের দিল? ব্যাপারটা হচ্ছে যে দেশে ধরেন এইচটি ইমামের মতন একজন বয়স্ক মানুষ, উনি ছাত্রলীগের মিটিং এ গিয়ে বলেন যে তোমরা রিটেন পর্যন্ত দাও, ভাইভাটা আমরা দেখে নিব। এবং যেটা হয়েছে যে 2009 থেকে 2023 পর্যন্ত যা রিক্রুটমেন্ট হয়েছে, সেখানে তারা আবার খানিকটা ফেডারেশন নিটসের মতো চিন্তা করতেন, যে তাদের বিশুদ্ধ আওয়ামী রক্ত দেখে নিতে হবে। কত আপত্তিজনক একটা চিন্তা। তো সেই জায়গায় ধরুন আমাদের দেশের যে ছেলেমেয়েরা যাদের সাধারণ পরিবার থেকে আসে, যাদের সেরকম অ্যাফ্লুয়েন্স নেই, তাদেরকে তো একটা কিছু করে খেতে হবে। এবং সেইখানে আপনি জানেন যে বাংলাদেশের প্রাইভেট সেক্টর কতটুকুই বা বিকশিত হয়েছে, সেগুলো এখনো মুদি দোকানের মতন করেই চলে, যে মানে আপনি হায়ার অ্যান্ড ফায়ারের কোনো নিশ্চয়তা নাই। অন্যদিকে সরকারি চাকরি একটা চাকরি, যেটা পেলে যেটার মধ্যে শেখ হাসিনারে 10 বার সালাম দেওয়া যায়, শেখ হাসিনারে 10 বার সালাম দেওয়া যায়। মাসকুদ ভাই, আমাদের দর্শকদের তো এগুলি জানা উচিত। এই সরকারি চাকরিটা আপনি করছেন, যখন মনে হয়েছে আর করতে পারবেন না, করবেন না, করেন নাই। আমি কিছুদিন করছি নালায়েক, জাহেদ ওইটার মধ্যে যাই নাই, এখন গিয়ে অগরে চাকরি দেয়, পরীক্ষা দেয়। সরকারের হইলো আমলা শাসন সব খারাপ, শুধু সরকারি চাকরিটা ভালো, এইটা হইলো একজনের আন্ডারস্ট্যান্ডিং। যেই চাকরির মধ্যে গিয়ে আপনার 10 বার ওই প্রধানমন্ত্রীর স্লোগান দিতে হয়, ওই প্রধানমন্ত্রীর জন্য বই লিখতে হয়, ওটা ভালো, ওইটা হয়ে গেল বিকল্প। সে এসটিমাম কইছে তো
যে ছাত্রলীগ থেকে চাকরি দিব, স্বর্ণখনি তো না, ছাত্রলীগের জন্যই তো ওই চাকরি ঠিক আছে। না, কিন্তু যে সমাজে দেখেন ব্রিটিশ সেরেস্তাদার বা মুন্সি হলে, বা ধরুন পাকিস্তানের কেরানি হলে, আপনি বাংলাদেশ আমলে এসে আপনাকে অভিজাত পরিবারের লোক বলা হচ্ছে। কাজেই বাংলাদেশে যেহেতু একটা মনের মধ্যে একটা কাস্ট সিস্টেম রয়ে গেছে যে আমাকে খুব অভিজাত হতে হবে, ওই সম্ভ্রান্ত মুসলিম পরিবারের লোক হতে হবে, পদ তো একটাই, আপনাকে সিভিল সার্ভিসে যেতে হবে, স্যার হতে হবে। স্যার ডাক শোনার যে আকুতি আমাদের সমাজ মানুষে, সেখানে আপনি আগে বয়স্কদের সমালোচনা করেন, তারপর তাদেরকে দেখেই তো এই স্বপ্নগুলো তাদের মধ্যে জারিত হয়েছে এই তরুণদের মনে। তারা কোত্থেকে এই স্বপ্নের দৈর্ঘ্য এত ছোট হবার কারণটা কি? কারণ হচ্ছে স্বপ্নের দৈর্ঘ্যটা এইভাবেই বিনির্মাণ করা হয়েছে। আচ্ছা মাসুদ ভাই, এই পর্যায়ে আমি শুধু এই কথা বলি যে ঠিক আছে, তাও আমি ধরে নিলাম, মানে আমার মানে যে আন্দোলনটা যৌক্তিক ছিল, হঠাৎ করে আইসা 30% মুক্তিযোদ্ধার মানে পুত্রকন্যা পর্যন্ত না, সেটা পুত্রকন্যা বয়স মানে কি বলে জানি, পোষ্য কি এক শব্দ বাইর করছিল, পোষ্যরাও হবে, মানে যারা ইচ্ছা তারা হবে। এইটা এটা 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 সাংঘাতিক এটা ডিসপ্যারিটি, এটা আমাদের সবারই এটা প্রতিবাদ করা উচিত। ওরা এটার ভিকটিম, ওরা তো করবেই, আমি এটা। কিন্তু তারপরে তো একটা 5 আগস্ট হইল, ওদের আত্মত্যাগের বিনিময়ে হইল, ওরা রাস্তায় থেকে গুলি খাইয়া একটা মহিলা আরেকটা না গিয়েই হইল। কিন্তু আসলে আমরা ধইতে দেখলাম এমন একটা জিনিস যেটা আমাদের মনের ইচ্ছায় ছিল, কিন্তু তারপরে কি হইল? মানে এটা 1 বছর হয় নাই, আমরা কেন, মানে আপনি বাদে, আপনি এখনো ইমান ধরে রাখছেন, আমাদের ইমান নষ্ট হয়ে গেছে। এই ইমানটা নষ্ট হওয়ার মানে কি, মানে এই দোষ কি আমাদের? মাসুদ ভাই যদি একটু বলেন যে মানে এই গত 1 বছরে আপনার যদি একটা রিপোর্ট কার্ড দিতে হয়, মানে কি হইতেছে আপনি আমার বলেন, মানে যেগুলো আমরা মুখ দিয়েও বাইর করতে চাই না, কিছু হইলে দেখে পুরান বন্দোবস্ত এটা দেখায়। 2006 সাল পর্যন্ত ধরেন চাঁদাবাজিটাও যে লেভেলে ছিল, সেখানে একজন রাজনৈতিক কর্মী সারা জীবন চাঁদাবাজি করে এই 2-3 কোটি টাকা হলেই বাস যথেষ্ট। কিন্তু শেখ হাসিনার সময় এসে আপনার পিয়নের 400 কোটি টাকা, তারপরে আপনার নিজের মুখে সংবাদ সম্মেলনে বলে দিয়েছে সভাপতির 1000 কোটি টাকা। না বাসকাত ভাই, আমার 400 কোটি টাকাতেও প্রবলেম নাই, এটা যে একটা গর্বের বিষয়, এটা যে একটা সংবাদ সম্মেলনে বলা যায়, এবং আমরা সাংবাদিকরা বৈশা বৈশা যে এটা আবার শুনলাম, মানে এইটা না একটা ডিস্টোপিয়ান ওয়ার্ল্ড, মানে এটা আসলে একটা স্বাভাবিক দুনিয়া ছিল না আসলে। ওটা নিজের মুখে এটা বলছে যে আমার পিওনেরই 400। তা আপনি বুঝতে পারছেন যে 2009 সালে যার কাঁচা বাড়ি, তার 2015 সালে প্রাসাদ, যে ঘড়ি ছিল না হাতে, তার হাতে রোলেক্স ঘড়ি, চুলে জেল দিয়ে সুইমিং পুলে সাঁতার কাটছে। তো আপনি এই যে জীবন, সেটা তো তরুণদের, আমি বললাম না স্বপ্ন, ওই একটা হচ্ছে বিসিএস এর স্বপ্ন, একটা হচ্ছে চাঁদাবাজি করে কমিশন খেয়ে আপনার এরকম হেলিকপ্টারে চড়ার স্বপ্ন। এইটা তো সমাজের মধ্যে আসলে সমাজটা এমন ভাবে নষ্ট হয়ে গেছে, এটাকে আপনার তো রিপেয়ার করতে হবে। সব দোষ আপনি যদি তরুণদের উপরে দিয়ে দেন তাহলে কিন্তু হবে না। আপনি কি পারেন? আপনি একজন শিক্ষক। না মাসুদ ভাই, আমি আপনার কাছে আসবো, আমি শুধু প্রশ্নটা করে রাখি। হ্যাঁ, সমাজ নষ্ট হয়ে গেছে, নষ্টটা রিপেয়ার করতে হবে, তো রিপেয়ার করার জন্য আমরা নষ্টদের কাছেই দিব। আপনি এখনই তাকে নষ্ট বলে একদম, আমি 1 বছরের মধ্যে লেখা দিব যে এটা নষ্ট, এর চেয়ে বেশি প্রমাণ না দরকার। আমি তো বললাম আপনার ইমান অনেক শক্ত, এত শক্ত ইমান কোথায় পাইলেন আপনি? আপনি আমার এটা দেখেন, আমার ইমান ভাই, আপনি খালি উপদেষ্টাগুলির নাম বলেন, ওই যে কবিরা বলে না, থোকা থোকা নাম, একটা একটা করে আপনি নাম বলেন, একটা একটা করে আপনি কীর্তি বিবেচনা করেন, এবং 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 আপনি ইউনূস সাহেবকে ইনক্লুড করে আপনি কীর্তি বিবেচনা করেন, কিন্তু একটা একটা করে আপনি বলেন, বইলা আপনি আপনার খাতায় যদি পাস করে, সত্যি সত্যি আমি ধরে নিলাম যে আমিও এটারে পাস করাই দিব, আপনার খাতা আপনি পাস করাই দেন মাসকাত ভাই। আমার মনে হয় আমরা একটু ডক্টর জাহিদকে শুনে আসছি। আচ্ছা আচ্ছা, আমরা একটু ডক্টর জাহিদকে শুনি। ডক্টর জাহিদকে আমি একই প্রশ্ন, একই আলোচনার জায়গায় যাইতে চাই। আমি এরপরেও যে শুধু লিখিত প্রশ্নগুলি করব, এই আলোচনাগুলি এখন আপনি করেন জাহিদ ভাই। ধন্যবাদ। আমি মাসকাত ভাই কয়েকটা ইস্যু নিয়ে কথা বলেছেন, আপনি জিজ্ঞেস করেছেন, সেটা নিয়ে আমার কয়েকটা অপিনিয়ন একটু ছোট ছোট করে একটু আগে দিয়ে নেই। ডক্টর ইউনূস যে ক্রেডিট দেওয়ার প্রশ্নে অন্য যারা করছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় অভিভাবক হিসেবে আমরা যাকে এনেছিলাম, ক্রেডিটের ব্যাপারে কিন্তু তিনি একটা খুব গুরুত্বপূর্ণ কাজ করেছেন, এবং ইটস আ ব্লান্ডার। আমাদের নিশ্চয়ই মনে আছে, প্রথম ছাত্ররা নিয়োগকর্তা বলেছেন দ্যাটস ফাইন, ছাত্ররা তাকে ডেকেছেন, কিন্তু উনি ইউএনজিএ তে গিয়ে যেন মাহফুজ আলমকে
আমরা মাস্টারমাইন্ড শব্দটা কমনলি বলি, কিন্তু তিনি ব্যবহার করেছিলেন দ্য ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট। তার মানে উনি দুটো কাজ করলেন। একটা মুভমেন্টের পেছনে যদি ব্রেইন থাকে একজন, তার মানে ইট ওয়াজ আ প্ল্যান মুভমেন্ট। এই প্ল্যান মুভমেন্ট এটাও একটা খুবই ভয়ঙ্কর ইন্টারপ্রিটেশন। আমাদের এই দেশ সম্পর্কে ডক্টর ইউনূসের আসলে খুব ধারণা নেই, আই এম সরি এভাবে বলার জন্য। শেষ মুহূর্তে ওনাকে যদি শেখ হাসিনা খুবই হয়রানি না করতেন, উনি গ্লোবাল পার্সোনালিটি, উনি সারা দেশ বিদেশ ঘুরে বেরিয়েছেন, বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় গেছেন, কিন্তু ওনার উচিত ছিল এই খবরগুলো নেয়া। ওনাকে কেউ ফিট করেছে, ফর গডস সেক, এবং কে ফিট করেছে সেটাও বলতে পারি, ইটস এ পাবলিক ডকুমেন্ট। প্রেস সেক্রেটারি উনি 8 অগস্ট মাহফুজ আলমের সাথে একটা ছবি দিয়ে ক্লিয়ারলি ব্রেইন বিহাইন্ড দ্য মুভমেন্ট কথাটা লিখেছেন, এবং কিভাবে মাহফুজ আলম একা এই জিনিসটা অর্গানাইজ করেছে ওই স্ট্যাটাসটা এখনো আসছে, আশা করি যে কেউ দেখতে পারেন। সো এই ঘটনাগুলো ঘটেছে, এবং এই ঘটনাগুলো ঘটাটা আসলে প্রবলেম তৈরি করেছে, এবং উনি নিশ্চিতভাবেই একজন কিভাবে কৃতিত্ব দিলেন এই মুভমেন্টে, কিভাবে হলো, কিভাবে একটা চাকরির জন্য মুভমেন্ট এই জায়গায় এসে ঠেকলো, ওনার এগুলো জেনে শুনে সবকিছু তথ্য নিয়ে আসলে বলা উচিত ছিল, এবং উনি যখন ওই জায়গায় দাঁড়িয়ে কথাটা বলেন এটা সংকট তৈরি করে। নাম্বার 2 হচ্ছে তাদের উপরে যে এক্সপেকটেশনের কথা। খালেদ ভাই প্রশ্ন করেছিলাম ওদের সোনালী সময়টা কাকে দিল। আচ্ছা, আমি ওই বিসিএস পরীক্ষা প্রসঙ্গে বলি, এটা নিয়েও প্রচুর শোরগোল হচ্ছে, আমি কেন ওখানে গেছি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমার এক্সপেরিয়েন্সের কথা যদি বলি, এটা যে কেউ জানেন, আমি এই এক্সপেরিয়েন্সের কথা বলার সূত্রেই ওই তথ্যটা দিয়েছিলাম। সবার চয়েস